স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমার আজকের পাঠের বিষয় অধ্যায় 11। আমরা অনুশীলনী 11.2 নিয়ে আলোচনা করব এবং এখানে স্থানাঙ্ক জ্যামিতির আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু নিয়ম কিভাবে স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো আমরা শিখব। তো ইতিপূর্বেও আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির আরো বেশ কিছু লেকচার আমরা ইতিপূর্বে সম্পন্ন করেছি। লাস্ট লেকচারটিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দুটি পদ্ধতি শিখে এসেছি। প্রথম পদ্ধতি দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল নির্ণয়, এবং দ্বিতীয় পদ্ধতি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমি যে স্ক্রিনটি শেয়ার দিয়েছি, সবাই কি স্ক্রিনটি লক্ষ্য করছো? দেখা যাচ্ছে সবাই? জি স্যার। জি স্যার। সবাই একটু খেয়াল করে দেখো, এখানে বলা আছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা এখানে একটা চিত্র অঙ্কন করা আছে, সবাই দেখতে পাচ্ছ। এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ দেয়া আছে এবং চতুর্ভুজটির প্রত্যেকটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক তার ভুজ কোটি হচ্ছে যথাক্রমে x1 y1, বি বিন্দুর ভুজ কোটি x2 y2, অনুরূপভাবে সি বিন্দুতে আমরা ধরে নিলাম x3 y3 এবং ডি বিন্দুটা হচ্ছে x4 y4, যেহেতু চারটা বিন্দু আছে। কোন চতুর্ভুজকে যদি আমরা বলি একটা মাঝখান দিয়ে দুইটা শীর্ষ বিন্দু যদি যোগ করি, এই এসিটাকে আমরা নাম দিতে পারি কর্ণ। এই কর্ণ এবিসিডি চতুর্ভুজকে
দুইটা ত্রিভুজে ভাগ করেছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, এই নিচের ত্রিভুজ, এটাকে যদি আমি 1 নাম্বার ত্রিভুজ ধরি, প্রথম ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ, সেটা হচ্ছে এসিডি। তাহলে মোট কয়টা ত্রিভুজে ভাগ করলো? দুইটা ত্রিভুজে ভাগ করেছে। তাহলে আমরা বলতে পারি এই পুরা চতুর্ভুজটার ক্ষেত্রফল এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এই কর্ণটা যে দুইটা ত্রিভুজে ভাগ করলো, এদের এই দুইটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল যোগ করি, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, অপর ত্রিভুজটা হচ্ছে এসিডি, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি যদি যোগ করি, তাহলে পুরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করা সম্ভব। এটা সবাই বুঝতে পেরেছো কিনা? এবার আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে বের করব। প্রথমটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে নিচের যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফল। এখানে আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলোকে স্থাপন করি, তাহলে নির্ণায়কের মাধ্যমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল লক্ষ্য করে দেখো তো। প্রথম যদি আমি এ বিন্দু থেকে শুরু করি, তাহলে x1 y1 তাদের স্থানাঙ্ক উপরে নিচে লিখলাম, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এবং সর্বশেষ আবার এ বিন্দুতে চলে আসলো, তার মানে x1 y1। এই অংশটা আমরা লাস্ট লেকচারে পড়ে এসেছি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন যারা আছো আশা করি তাদের মধ্যে কারো এটা বলার কথা না, এটা কিভাবে আসলো? কারণ ইতিপূর্বে আমরা এই জিনিসটা, মানে এই নির্ণায়কের এই সূত্রটা আমরা ইতিপূর্বে সমাধান করাও দেখে এসেছি, কিভাবে মান বের করতে হয়। একইভাবে আমরা যদি উপরের চিত্রটাকে চিন্তা করি, যে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, উপরেরটা এসিডি, তাহলে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি চিন্তা করি, এই উপরের অংশটা যদি আমি এ থেকেই শুরু করতে চাই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি বসাই, তাহলে এর পরে আসবে সি বিন্দু, সির পরে আসবে ডি বিন্দু, এবং ডির পর আসবে এ বিন্দু। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাটা, এটা তো সবাই আশা করি বুঝতে পারছো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, যেটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। এটা নিয়ে তো মনে হয় আশা করি সবাই একটু বুঝে গেছো কিভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। এটা নিয়ে মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। তাহলে আমাদের প্রথম বিন্দুটা যদি x1 y1 হয়, দ্বিতীয় বিন্দুটা হবে x3 y3 অর্থাৎ সি বিন্দু, তারপরের বিন্দুটা হবে x4 y4, এবং লাস্টে চলে আসবে x1 y1। এভাবে আমরা ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, এই দুইটা ক্ষেত্রফল বের করার পদ্ধতি বা এই দুইটা ক্ষেত্রফল নির্ণয় করা আমরা কি বুঝতে পেরেছি কিনা? ঘড়ির কাঁটার বিপরীতে বসানোটা বুঝতে পেরেছি কিনা? এই যে বিন্দুগুলোকে বসালাম x1 y1, x3 y3, x4 y4, আবার x1 y1, কিভাবে আসলো এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তো সবাই এই জিনিসটা মাথায় রাখবা, যখন কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, সবসময় বিন্দুগুলো নির্ণায়কে যখন বসাবা, অবশ্যই ঘড়ির কাঁটা কি করতে হবে? বিপরীত দিকে বসাতে হবে। এবার আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করব একটু লক্ষ্য করো। আমি এই অংশটুকু ক্লিয়ার করে ফেললাম। এখন দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি, এই প্রথম নির্ণায়কটার মধ্যে নিশ্চয়ই এইভাবে গুণ হবে x1 y2, x2 y3, x3 y1, নিশ্চয়ই তাই হবে। তাহলে এই প্রথম অংশটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এরকম একটা অংশ পাবো, হাফ x1 y2, এরপরে পাচ্ছি যদি বলি x2 y3 প্লাস
x3y1। এবার বিপরীত গুলো আমরা মাইনাস করে দিব। তাহলে দেখো বিপরীত গুলো যদি মাইনাস করে দিই তাহলে বিপরীতে আর কারা আসে? বিপরীতে আসতেছে হচ্ছে এইগুলো। চিহ্নগুলো আমি কালার গুলো আলাদা করে দিয়েছি, লাল কালার গুলো দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো মাইনাস হয়ে যাবে। মাইনাস x2y1 তারপরে আসবে হচ্ছে y2 x3, তার মানে মাইনাস x3 y2, আর আসবে মাইনাস x1 y3, x1 y3। এই হচ্ছে আমার প্রথম এইটুকের ক্যালকুলেশন, এই নির্ণয় বের করার ক্যালকুলেশন। এটা তোমরা গত লেকচারেও করে আসছো এইভাবে আর আর গুণ করার পদ্ধতি। তাহলে এই অংশটাই হচ্ছে এই যে এখানে যেটুকু লিখে দেয়া আছে, খেয়াল করো এইটুকু আমি লিখেছি, আবার কিভাবে আসলো সেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক অনুরূপ ভাবে এই পাশের অংশটুকুকে নির্ণায়ককে তুমি আড়াআড়ি ভাবে যদি গুণ করতে চাও তাহলে সেক্ষেত্রেও তুমি আড়াআড়ি ভাবে গুণ করতে পারবা। একইভাবে এইভাবে গুণ করবা, এই তিনটাকে একসাথে গুণ করবো, অর্থাৎ x1 y3। লক্ষ্য করে দেখো দ্বিতীয় অংশে x3 y4, x4 y1, এবং পরের অংশগুলো উল্টা দিকে যদি আমরা গুণ করি বিপরীত ক্রমে তাহলে হবে x3 y1 এবং তার চিহ্ন মাইনাস, বাকিগুলো পরেরটা হবে x4 y3, x4 y3 এটা মাইনাস, এবং x1 y4 এটা চিহ্ন মাইনাস। তার মানে আমরা যখন একদিক থেকে গুণগুলো করছি প্রথম দিক উপর থেকে নিচে তখন হচ্ছে প্লাস, যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তখন হচ্ছে মাইনাস, কারণ বিপরীত ডিরেকশনে সেগুলো মাইনাস হয়ে যাচ্ছে। একই ডিরেকশনের গুলো একই চিহ্ন বিশিষ্ট, বিপরীত ডিরেকশনের গুলো বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার মনে হয় এইটুকুর ক্যালকুলেশন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার এই দুইটা অংশে হাফ আছে, তাহলে আমরা হাফ কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে তিনটা তিনটা ছয়টা, আর এখানেও তিনটা তিনটা ছয়টা, এমন 12টা অংশ থাকার কথা, কিন্তু এখানে চলে আসলো মাত্র 6টা অংশ। খেয়াল করো, তার মানে এখানে কিছু না কিছু অংশে কাটাকাটি চলে যাবে। আমরা একটু লক্ষ্য করে দেখি তো এখানে কোন অংশগুলো আমাদের এখানে কাটাকাটি চলে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় x2 x1 y2 এটা রয়ে গেল, x2 y3 এটাও রয়ে গেল। তাহলে x3 y1 একটু খেয়াল করে দেখো, এই যে x3 y1 এটা প্লাস আছে, আর এইখানে দেখো x3 y1 এটা দেখো মাইনাস আছে। খেয়াল করে দেখো এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস x3 y1, আর এই x3 y1 মাইনাস। তার মানে আমি যখন একসাথে যোগ করব এই প্লাস মাইনাসটা কাটা চলে যাবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এরপর খেয়াল করে দেখো আর কি কি অংশ কাটা চলে যায়। এখানে দেখো x1 y3 এটা প্লাস আছে, কিন্তু এখানে দেখো x1 y3 এটা দেখো মাইনাস আছে। তার মানে এই অংশটাও কাটা চলে যাচ্ছে। তো আশা করি এই জিনিসগুলো কিভাবে কাটাকাটি চলে যাচ্ছে, মানে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সায়রা কিছু বলতে চাচ্ছ, বলো। নো স্যার, কিছু বলার নেই, ভুলে আর কি হ্যান্ড রাইজ হয়ে। আচ্ছা, ঠিক আছে। সবাই কি এই যে ক্যালকুলেশনটা তো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে এই যোগ বিয়োগ গুলো আসতেছে। তাহলে আমাদের এই অংশগুলো কাটাকাটি করার পরে দেখো এখানে দুইটা প্লাস মান আসতেছে, এখানে দুইটা প্লাস মান আসতেছে, তার মানে মোট 4টা প্লাস মান। এই দেখো এই 4টা প্লাস মান এখানে রয়ে গেল। আর অনুরূপ ভাবে এখানে দুইটা মাইনাস
এবং এখানে দুইটা মাইনাস, মোট 4টা মাইনাস। এই 4টা মাইনাস দেখো এখানে রয়ে গেছে। তার মানে আশা করি ক্যালকুলেশনটা আমাদের কোনগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বাকি রইলো কারা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। কারো এইটুক নিয়ে কোনো প্রশ্ন থাকলে, এই যে লাস্ট পর্যন্ত আমরা এটা পেয়ে গেলাম ক্ষেত্রফল, এই যে কাটাকাটির পরে দুইটা দুইটা করে 4টা অংশ কাটা চলে গেল, বাকি যে 8টা অংশ রয়ে গেল, এই অংশটুকু পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তো আশা করি কারো কোনো সমস্যা নেই, আমরা সবাই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার চলে আসি এই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে আমরা এই অংশটা থেকে কিভাবে পরবর্তী এই সম্পর্কটা আমরা লিখতে পারি, সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করব। আমরা খেয়াল করে দেখি যে অংশগুলোতে প্লাস আছে সেই অংশগুলোকে একসাথে রেখেছি, এবং যে অংশগুলোতে মাইনাস আছে সেই অংশগুলোকে একসাথে রেখেছি। তো ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, তখন আমরা ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে বসিয়েছিলাম বিন্দুগুলো। এখন এখান থেকে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল, এই উপরের যে লাস্ট রিলেশনটা আসলো, এই রিলেশনটা থেকে আমরা লক্ষ্য করে দেখি তো এটা থেকে আমাদের এই লাইনটা লেখা যায় কিনা, এই সম্পর্কটা অর্থাৎ এই নির্ণয়টা লেখা যায় কিনা। একটু খেয়াল করে দেখো এখানে মোট 4টা প্লাস আছে। আমি যদি এইভাবে x1 y2 x2 y3 x3 y4 x4 y1 এইভাবে যদি বসাই, তাহলে কি এই 4টা প্লাস আসবে না? এবং এই 4টা প্লাসই দেখো এখানে দেয়া আছে, x1 y2 x2 y3 x3 y4 x4 y1, দেখো এই 4টা। এবার বিপরীত ক্রমে আমি যদি বাকিগুলোকে এইভাবে বিপরীত ক্রমে গুণ করি, তাহলে সেগুলোর চিহ্ন কি হবে? নিশ্চয়ই মাইনাস হবে। তার মানে লক্ষ্য করে দেখো এই যে x2 y1 মাইনাস, x3 y2 এই যে দেখো মাইনাস, x4 y3 মাইনাস, x1 y4 মাইনাস। তার মানে এই উপরের এই সম্পর্কটাকে আমি এইভাবে নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। এবং এখান থেকে আমি আরো একটা সিদ্ধান্তে চলে আসতে পারি, যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে চতুর্ভুজে, তখন এই বিন্দুগুলোকে একটু লক্ষ্য করলেই তোমরা দেখবা, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ক্রমান্বয়ে তোমরা বসাও, তাহলে কিন্তু এরকম একটা নির্ণয় কি তুমি পেয়ে যাচ্ছ। কিভাবে দেখো, যদি আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, x1 y1 প্রথমটা, তারপর ঘড়ির কাঁটার বিপরীতে যাবে বি বিন্দু x2 y2, তারপর বি বিন্দু থেকে কোথায় যাবে? নিশ্চয়ই সি বিন্দুতে x3 y3, সি থেকে কোথায় যাবে? ডি তে x4 y4, এবং ডি থেকে লাস্টে কোথায় আসবে আবার? এতে x1 y1। তাহলে এইভাবে পর্যায়ক্রমে তুমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে বিন্দুগুলোর স্থানাঙ্ক বসিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। এইভাবে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এবং আরো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তাহলে যদি আমাদের 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল এই নির্ণয়কের সূত্র দিয়ে বের করতে পারবো না ইনশাআল্লাহ? কি সবাই পারবে? জি স্যার। তো এইভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম, এবং আশা করি একইভাবে তোমরা পঞ্চভুজ দেয়া থাকলে সেটারও ক্ষেত্রফল বের করতে পারবা, ষড়ভুজ দেয়া থাকলে সেটারও ক্ষেত্রফল বের করতে পারবা। লক্ষ্য করে দেখো এখানে একটা পঞ্চভুজ দেয়া আছে। একইভাবে দেখো তোমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করো, এ বিন্দুর পরে কে বসবে? বি বিন্দুর স্থানাঙ্ক, বির পরে কে বসবে? সি, সির পর কে বসবে? ডি, ডির পর বসবে ই বিন্দুর স্থানাঙ্ক, এবং ইর পর বসবে এ বিন্দুর স্থানাঙ্ক। লক্ষ্য করো এইভাবে এখানে দেয়া আছে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে স্থানাঙ্ক জ্যামিতি, অবশ্যই আমাকে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করা ছাড়া আমি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দু বসাতে পারবো না, অর্থাৎ এই জিনিসটা নির্ণয় করতে পারবো না কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। সেই জন্য চিত্র অঙ্কন করা আবশ্যক, এবং তারপরে আমরা সূত্র প্রয়োগ করবো, এবং সর্বশেষ সূত্র প্রয়োগ করার পরে আর গুণ করে যেভাবে তোমরা মান বের করো সেই মানগুলো তোমরা বের করো। আমরা এরপর অঙ্কে চলে যাব। তো তার আগে এই যে
নিয়মটা আজকে আমরা শিখলাম, চতুর্ভুজ অথবা পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয়। আশা করি তোমরা করতে পারবে। কারো এইটুক নিয়ে কোনো সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে করো। কার কি প্রশ্ন আছে কোনো? নো স্যার, বুঝেছি। তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার 14 এবিসিডি বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক 14, বি বিন্দু -43, সি বিন্দু 1 - 2, ডি বিন্দু 40। বলছে এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা বইয়ের অঙ্ক, কিন্তু এই অঙ্কটার মধ্যে কোনো চিত্র আঁকা নেই। কিন্তু তোমরা অবশ্যই যখন কোনো অঙ্ক করা শুরু করবা, অবশ্যই তোমাদের কাজ হবে অঙ্ক করার সময় এরকম একটা অ্যাক্সিস এঁকে নেওয়া। এবার আমরা যদি আনুমানিক ভাবে এই বিন্দুগুলোকে বসাই 1, 4, নিশ্চয়ই এখান থেকে যদি আমি এক ঘর এখানে ধরি, উপরে 1, 2, 3, 4, দেখো এখানে কিন্তু আমি আনুমানিক একটা চিত্র আঁকতেছি, যেটা এ বিন্দুর স্থানাঙ্ক 1, 4। তারপর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, 3। -4 নিশ্চয়ই বাম দিকে যাবে, 1, 2, 3, 4, উপরে আসবে 3 ঘর, 1, 2, 3, এখানে নিশ্চয়ই -4, 3 এই বিন্দুটা আসবে। তারপর সি বিন্দু দিয়ে আছে 1, -2, 1, -2 নিশ্চয়ই এখানে 1, -2 এক ঘর ডান দিকে, নিচে যদি আমি 2 ঘর চিন্তা করি, তাহলে এখানে যাবে হচ্ছে সি বিন্দু 1, -2, এবং সর্বশেষ ডি বিন্দু 40, 1, 2, 3, 4। আমি যদি এখানে চিন্তা করি, এটা যদি ডি বিন্দু ধরি, তাহলে এটা হবে 40। এখন যদি আমি বিন্দুগুলোকে ক্রমান্বয়ে যোগ করি, একটু খেয়াল করে দেখো, আমি যদি বিন্দুগুলোকে ক্রমান্বয়ে যোগ করি, তাহলে দেখো একটা আমি চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, আমি যদি বিন্দুগুলোকে ক্রমান্বয়ে যোগ করি, এরকম একটা চতুর্ভুজ পেলাম। তাহলে এখন কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলোকে বসাতে পারবো। এখন আমাদের টার্গেট হবে আমি কোন বিন্দু থেকে শুরু করব। প্রথম এ বিন্দু থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 4। দেখো এ বিন্দু ফার্স্টে লিখেছি 1, 4। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে নিশ্চয়ই এভাবে ঘুরবো। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে প্রথম বিন্দুটা কে আসে? বি। বি বিন্দু হচ্ছে -4, 3। এই যে দেখো -4, 3 বসানো ঠিক আছে। বি বিন্দুর পরে কোন বিন্দু আসবে বলতো ঘড়ি কাঁটার বিপরীতে? সি বিন্দু, সি। 1, -2। তারপর কোন বিন্দু আসবে? ডি বিন্দু 40, এবং সর্বশেষ ডি বিন্দু থেকে আবার এই বিন্দুতে এসে শেষ হলো 1, 4। এই যে আমরা ক্রমান্বয়ে জিনিসগুলো বসালাম, এই চিত্রটা কিন্তু বইতে দেয়া নেই, কিন্তু তোমাদের তো অবশ্যই এরকম একটা অ্যাক্সিস এঁকে বিন্দুগুলোকে আনুমানিক ভাবে, আমি কিন্তু এখানে কোনো স্কেল করিনি, কোনো কিছু করিনি, আনুমানিক একটা চিত্র এখানে অঙ্কন করেছি, এবং অঙ্কন করে ঘড়ির কাঁটার বিপরীতে এগুলোকে বসিয়েছি। বসিয়ে এবার ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনটা লাস্টে করছি। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই যে নির্ণায়ক টুক পর্যন্ত এবং এই চিত্রটা যে একে আমরা বসালাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার, তাহলে বুঝেছি। আমরা সর্বশেষ যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা আমরা সবাই জানি, এইভাবে আগে আড়াআড়ি গুণ করবো। সেই মানগুলো হচ্ছে এই চারটা, 3 একে 3, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 8, 1 × 0, 0, 4 × 4 = 16। এবং বাকিগুলো, বাকি অপশনগুলোকে যদি আমি উল্টা দিক থেকে গুণ করি, এইভাবে হবে। সেক্ষেত্রে 4 × 4 = 16। আমাদের কিন্তু এখানে অঙ্কটা এরকম থাকতো, 1/2, 3, 8, 0,
16, এগুলো সব প্লাস হবে, আর বাকিগুলো হবে মাইনাস। তার মানে এখানে হতো 4 4 16, -16, তারপরে হবে 3 একে 3, তারপরে হবে 4 দুগুণে -8, এবং লাস্ট হবে 0 × 1 মানে 0। এই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন। এখন এই যে একটা মাইনাস, আমরা জানি নিচের গুলো সবগুলো মাইনাস হয়, সেই মাইনাসের জন্য এই মাইনাসে মাইনাসে 16টা হয়ে যাচ্ছে প্লাস, এবং এই মাইনাসের কারণে এই মাইনাস আর +3 গুণ করলে হচ্ছে -3, এবং এই মাইনাস আর -8 গুণ করলে হচ্ছে +8। তাহলে এইগুলোকে আমরা চিহ্ন পরিবর্তন হলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কেউ যদি একবারে এই লাইনটা লিখতে পারো ভালো, কোনো সমস্যা নেই, আর যদি কেউ না পারো তাহলে এরকম একটা লাইন আমার মতো করে নিতে। এরপর যোগ বিয়োগ করলে, এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 48, এবং বাইরে একটা হাফ আছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 24। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল 24 বর্গ এক। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটার ক্যালকুলেশন বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলো, তা না হলে আমি একটু সামনে অবশ্যই। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমরা এর পরের অঙ্কে চলে আসি। তোমাদের বইয়ের 10 নাম্বার অঙ্কে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু লক্ষ্য করো। প্রশ্নে বলা আছে একটি চতুর্ভুজে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এ বিন্দু 3 4, বি বিন্দু -4 2, সি বিন্দু 6 -1, ডি বিন্দু p, 3। শীর্ষ বিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত, বলাই আছে ঘড়ির কাঁটার বিপরীতে। যদি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে পি এর মান নির্ণয় করো। এই যে এখানে দেখো পি একটা অংশ লেখা আছে ডি বিন্দুর স্থানাঙ্কতে, p, 3, এই পি এর মানটা বের করতে বলেছে। আর একটা কন্ডিশন দেয়া আছে, কন্ডিশনটা হচ্ছে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, অর্থাৎ পুরো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এই এবিসি ক্ষেত্রফলের দ্বিগুণ। তো কিভাবে আমরা এই অঙ্কটাকে সমাধান করব সেটা একটু লক্ষ্য রাখবো। আমি প্রথমেই বলেছিলাম আমাদেরকে অবশ্যই এই অঙ্কটা করার সময় একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিতে হবে। সেই লক্ষ্যে আমি একটা অক্ষ আগে এঁকে ফেললাম, এবং অক্ষটা আঁকার পরে খেয়াল করে দেখো আমার এই বিন্দুগুলোকে ক্রমান্বয়ে আমি বসালাম। প্রথম বিন্দুটা 3 4, আমি আনুমানিক ভাবে এখানে 3 ঘর ডানে নিয়েছি, 4 ঘর উপরে নিয়েছি। -4 2, এই বিন্দুটা নিশ্চয়ই ওয়াই অক্ষ থেকে 4 ঘর বাম দিকে, 2 ঘর উপরে হবে। এটা আমি একটা আনুমানিক ভাবে এটা এঁকেছি। পি বিন্দুর স্থানাঙ্ক 6 -1, 6 ঘর ডান দিকে, 1 ঘর নিচে হবে -1। এবং বলা আছে এবিসিডি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত। তার মানে অবশ্যই ডি বিন্দুটা নিয়ম অনুযায়ী এই এক্স এ বিন্দু এবং সি বিন্দুর অবশ্যই ডান পাশে অবস্থান করবে। তা না হলে যদি এই বিন্দুটা এখানে হতো তাহলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে হতো না, তাহলে আমাকে এখানে আবার ব্যাক করতে হতো। ধরো সাপোজ ডি বিন্দুটা এখানে আছে, সাপোজ ধরে নিলাম এখানে, তাহলে এরপরে বি আসলো, বির পরে ডি আসলো, ডির পরে সি। তাহলে কিন্তু আমাদের এই যে সিকোয়েন্সটা যেটা বলা আছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়, এই সিকোয়েন্সটা কিন্তু এখানে থাকতো না। সেই কারণে ডি বিন্দুটা এখানে নেওয়া যাবে না। তাহলে ডি বিন্দুটা আমাকে কোথায় নিতে হবে? অবশ্যই সি বিন্দুর পর নিতে হবে, যাতে করে আমাদের এরকম সিকোয়েন্সটা মেনটেন হয়। এই চিত্রটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি যে চিত্রটা এঁকেছি এই চিত্রটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এবিসিডি,
কারণ আমার বলছে এখানে দুইটা ত্রিভুজের, একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজের ক্ষেত্রফল, একটা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, আরেকবার আমি নির্ণয় করবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি বিন্দুগুলোকে বসাই, প্রথমে যদি এ থেকে শুরু করি 3 4, তারপর বি -4 2, বির পরে সি 6 -1, সির পরে ডি P3, এবং লাস্ট এ বিন্দু, উপরে 3 নিচে 4। এইভাবে আমরা নির্ণয়টা পূরণ করব। যখন নির্ণয়টা পূর্ণ করা শেষ, দেন আমাদের আড়াআড়ি গুণ, আমরা এইভাবে আড়াআড়ি গুণ সবাই করতে পারি। এই গুণগুলো পেলে ক্যালকুলেশন করলে আসবে 3 দুগুণে 6, 4 একে 4, 3 6 18 প্লাস 4t। তারপরে আমরা বিপরীত ক্রমে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 4 16 -16 হবে, কিন্তু ওই যে আমাদের চিহ্ন একটা মাইনাস থাকবে, সেই জন্য এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। এই যে লক্ষ্য করে দেখো, ঠিক অনুরূপ ভাবে এখানে 6 দুগুণে 12, 12 হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস টি, এটাও মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এবং সর্বশেষ 3 আর 3 গুণ করলে 9, উত্তর হবে -9, কারণ এখানে মাইনাস আসবে, বিপরীত ক্রমে গুণ করেছি কিন্তু। এটাকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 23 + 5t। আর সাথে একটা হাফ তো ক্ষেত্রফলের সূত্রে আছে, এটা সবাই জানো। তো এখান থেকে আমাদের আসতেছে অ্যান্সারটা হাফ 23 + 5t। এটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন আমাকে বের করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, একটু খেয়াল করে দেখো। এখন যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি এবিসি, এটাকেও যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে বসাতে চাই, দেখো প্রথমে এ থেকে বিতে আসবে, দেন বি থেকে সিতে যাবে, দেন সি থেকে আবার এতে আসবে। এইভাবে যদি আমরা বিন্দুগুলোকে এখানে বসাই, প্রথম বিন্দুটা হবে 3 4, এ বিন্দুর স্থানাঙ্ক, তারপর এটা -4 2, তারপর এটা হবে 6 -1, এবং লাস্টে 3 4 দিয়ে কমপ্লিট হবে। এবং একইভাবে এগুলো আমরা আড়াআড়ি ভাবে গুণ করব। 3 দুগুণে 6 প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 4 6 24, এবং বাকি অংশগুলোকে আমি উল্টো দিক থেকে গুণ করব এবং চিহ্ন পরিবর্তন করে লিখব। তাহলে এখানে হবে -16, কিন্তু এটা মাইনাস মাইনাসে হয়ে যাবে +16। এরপরে হয়ে যাবে 6 দুগুণে 12, এটা -12, এবং এখানে হবে -3, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন করে। এবং এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 41। আর নিচে চলে আসবে, যেহেতু এখানে হাফ আছে, তার মানে অ্যান্সার চলে আসবে 41/2 বর্গ। তাহলে এটা পেলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। আর উপরেরটা যেটা পেয়েছিলাম হাফ 23 + 5t, এটা পেয়েছিলাম চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল, আর এটা পেলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা ছোট, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, চতুর্ভুজের ক্ষেত্রফল হবে। লক্ষ্য করে দেখো, চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম এটা হাফ 23 + 5t ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক। এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা খুবই সহজ। আমরা যদি চাই এই 2 আর এই 2 বাদ দিয়ে দিতে, তার দুটোরই হরে 2 আছে। এবং তোমরা যদি এখানে এই ক্যালকুলেশন থেকে তোমরা যদি এর পরবর্তীতে কাজ করতে চাও, খেয়াল করো এখানে 23 + 5t আসবে, আর এই জায়গাটায় তোমাদের বাকি থাকছে 41 আর 2, যেহেতু এই 2 আর 2 বাদ চলে গেল। এবং তারপরে ক্যালকুলেশন, এখানে পি এর মান বের করতে হবে, তাই পি কে রেখে বাকিগুলোকে নিয়ে অন্যদিকে সরিয়ে নিলাম। এবং আমাদের সর্বশেষ ক্যালকুলেশন করে আসতেছে 5p = 59, এবং 5 দিয়ে ডিভাইড করলে পি এর মান আসতেছে 59/5। এইভাবে তোমরা এই অঙ্কগুলো সহজে করতে পারবে। এই অঙ্কটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। আমাদের ক্লাসের টাইম প্রায় শেষের দিকে, তোমরা একটু খেয়াল করো তোমাদের বইয়ের 2টা অঙ্ক, এই দুটো একটু বাড়ির কাজ আকারে করবা। এখানে
4টা অঙ্ক আছে, খেয়াল করো। প্রথম 9 নাম্বার অঙ্কের মধ্যে ক খ গ 3টা অংশ আছে। বলেছে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি 2 ব্যবহার করে করবে। পদ্ধতি 2 বলতে তোমরা বুঝতেই পারতেছো, নির্ণায়কের সাহায্য করবে। কি কথা বুঝতে পেরেছো? তো নির্ণায়কের সাহায্যে তোমাদেরকে করার জন্য প্রথমে এই বিন্দুগুলোকে অক্ষ এঁকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রথম বিন্দুগুলোকে বসাতে হবে। বসানোর পরে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীতে পাবো বিন্দুগুলোকে, এই বিন্দুগুলোকে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব নির্ণায়কের সাহায্যে। যেমন আমি যদি এখানে এটাই চিন্তা করি, একটা অক্ষ যদি আমি নর্মালি এঁকে ফেলি, প্রথম বিন্দুটাকে যদি ধরি 0 0, এটা হচ্ছে এ বিন্দু, এটা 0 0। তারপর যদি আমি ধরি বি বিন্দু -2 4, -2 উপরে মনে করো 4, এখানে গেল বি বিন্দু -2 4, তারপর সি বিন্দু 6 4, 6 4 আমি ধরে নিলাম এখানে 6 4, এটা ধরে নিলাম সি বিন্দু, যার স্থানাঙ্ক ধরে নিলাম 6 4, এবং সর্বশেষ ডি বিন্দু 4 1, এখানে মনে করো 4 1। এইভাবে বিন্দুগুলো আগে বসাতে হবে। এবার বসানোর পরে আমি এগুলোকে সংযোগ করে একটা ত্রিভুজ বা চতুর্ভুজ যেটাই বলে, যেটা আমাদের একটা চতুর্ভুজ আঁকলাম। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। এখন ঘড়ির কাঁটার বিপরীতে যখন বসাবো, আমার টার্গেট থাকবে সবসময় এই বিন্দু থেকে যদি বসে, তাহলে এইভাবে সিকোয়েন্স নিই। ফার্স্ট আগে এ বিন্দুর স্থানাঙ্ক বসাবো, অর্থাৎ 0 0। আর নির্ণয় বের করার সময়, ক্ষেত্রফল বের করার সময় একটা হাফ আসে সবসময়, সেই হাফটা আগে বসালাম। তারপরে এই বিন্দুটা কি হবে? নিশ্চয়ই 4 1। তারপরে এই বিন্দুটা কি হবে? 6 4। তারপর এটা হবে -2 4, এবং সর্বশেষ কিসে চলে আসবে আবার? 0 0। তো এইভাবে এক একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করে একটা চতুর্ভুজ আঁকবো, বিন্দুগুলোকে যোগ করে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীতে এভাবে বিন্দুগুলোকে বসাবো এবং নির্ণায়কের মাধ্যমে বসিয়ে তারপর আড়াআড়ি গুণ করার পদ্ধতি সবাই জানো, ক্যালকুলেশন করবো। আর কোনো প্রশ্ন আছে কিনা প্রথম অঙ্কটা নিয়ে, 8 নাম্বার? আর কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আমি একটা অঙ্ক তারপরেও তোমাদেরকে কিভাবে করতে হবে তার চিত্রটা এঁকে আমি একটা ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিটা শিখিয়ে দিলাম। বাকিগুলো তোমরা বাসায় একইভাবে 3টা অঙ্কই একইভাবে চিত্র এঁকে ঘড়ির কাঁটার বিপরীতে বসিয়ে তারপর নির্ণায়কের বিন্দুগুলোকে এইভাবে তোমরা স্থাপন করবা, এবং স্থাপন করার পরে ক্যালকুলেশন করবা, অর্থাৎ আড়াআড়ি ভাবে যে গুণটা করো তোমরা সেভাবে করবা, করে মানটা বের করবা। এবং ক্ষেত্রফল বের করার সময় অবশ্যই পাশে বর্গ একক কথাটা লিখতে হবে। এবং 9 নাম্বার অঙ্ক, এটাও তোমাদের বইয়ের অঙ্ক, এবং এটাও আশা করি তোমরা পারবা। এখানে 5টা বিন্দু দেয়া আছে, এটাও একইভাবে এক চিত্রে বসাবা। এটা পঞ্চভুজের ক্ষেত্রে হবে, এবং 5টা বিন্দুকে নির্ণায়কের সাহায্যে বের করে দেখবা তার ক্ষেত্রফল 11 বর্গ একক আসবে। এই যে 11 বর্গ, এটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তার মানে এটা তোমরা ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবা যে 11 বর্গ একক এটার অ্যান্সার আসবে। তো আজকের মতো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এর পরের অধ্যায় নিয়ে, অর্থাৎ ক্ষেত্রফলের পরে হচ্ছে তোমাদের সরল রেখায় চলে আসবো। তো সেই অধ্যায়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আমার ক্লাসের সময় শেষ। সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।